ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন লেখক ও গবেষক আফসান চৌধুরী। এবং দর্শক জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান। আফসান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও প্রধানমন্ত্রীর সংলাপ নিয়ে দুই ধরনের মত দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। ওবায়দুল কাদের জানালেন, সংলাপের কোনো বিষয় নেই, রাজনৈতিক দলগুলোকে গণভবনে ডাকা হবে শুভেচ্ছা বিনিময়ের জন্য। আর এইচ.টি. ইমাম বলেন, প্রধানমন্ত্রী আবারও একটি সংলাপ করবেন। রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আবারও সংলাপে বসার কথাটি জানান। আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা সকল রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ করেছে। এর ঠিক একদিন পরেই দলটির বিজয় সমাবেশের প্রস্তুতি সভায় নিজের কথা পরিবর্তন করে তিনি জানান, সংলাপ নয়, বিজয়ের শুভেচ্ছা জানাতে দলগুলোকে গণভবনে দাওয়াত দেবেন প্রধানমন্ত্রী। এখানে নির্বাচন নিয়ে সংলাপের কোনো বিষয় নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। কিন্তু মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি সংলাপ করবেন। প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীকে সহায়তা তাদের করতে হবে। এখানে যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন, সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। তবে এইচ.টি. ইমামের বক্তব্যের পর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শনিবারের নিজের দেয়া বক্তব্যকে আবারও অস্বীকার করেন। আমি বলেছি আমন্ত্রণ জানাবে, আমি তো সংলাপের কথা বলি। কাজে এই শব্দটি কোত্থেকে এলো আমি জানি না। যে এটা এখনো আমি বলছি যেটা শুভেচ্ছা বিনিময় হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ জোট সব মিলিয়ে মোট ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। ঘুরে দাঁড়াতে হলে বিএনপির সব কমিটি ভেঙে দিয়ে নতুনভাবে সাজানোর পরামর্শ দিয়েছেন দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। পাশাপাশি স্থায়ী কমিটির সব সদস্যকে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তারা। ৩০শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বিএনপিতে। শুধু নির্বাচন নয়, গেল এক দশকে বিএনপির কর্মকাণ্ড নিয়েই দলের ভেতর তুমুল আলোচনা। কেন্দ্রীয় নেতারা বলছেন, শুধু বিএনপির নির্বাহী কমিটি নয়, ছাত্রদল, যুবদল সহ কোনো সহযোগী ও অঙ্গ সংগঠনের কমিটি কার্যকর নয়। তারপর নির্বাহী কমিটির সদস্য আছে 500 এর মতো, না কত। কোনো দলে কোথাও এত নির্বাহী কমিটির সদস্য আছে আমার জানা নাই। ইমিডিয়েটলি স্ট্যান্ডিং কমিটি রিফর্ম করা উচিত, ইমিডিয়েটলি কেন্দ্রীয় কমিটি রিফর্ম করা উচিত, ইমিডিয়েটলি ভাইস চেয়ারম্যান এবং অ্যাডভাইজার রিফর্ম করা উচিত, ইমিডিয়েটলি যারা ছাত্র তারাই ছাত্রদল কর্মে রিফর্ম করা উচিত। ব্যবসা করে, কেউ বিদেশে থাকে, এদেরকে দল দিয়া দলের পদ ভরতে পারে, কিন্তু কোনো দলীয় ক্রিয়াকর্মে কোনো পদক্ষেপ গৃহীত হবে না। যে এটি সত্য যে আমরা আন্দোলন যেতে পারি নাই, এবং এই আন্দোলনে কেন যেতে পারি না এটা দায় দায়িত্ব কিন্তু যার যত বড় পদ তাকে দিতে হবে। মহাসচিব যদি এটা সত্যি রিয়েলাইজ করে থাকেন দলের শৃঙ্খলার অভাব, তবে তাকে দলের শৃঙ্খলা ফিরে আনতে হবে। ফিরে আনতে হলে দলকে তদবির ভিত্তিক দল বানানো যাবে না, দলকে সাংগঠনিক ভিত্তিক করতে হবে। নির্বাচন সহ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থতার দায় নিয়ে অনেক আগেই নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের পদত্যাগ করা উচিত ছিল বলেও মনে করেন তারা। আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ, তারা অত্যন্ত ক্ষোভের মধ্যে আছেন এবং তারা মনে করেন যে আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে হয়তো আমরা কোনো কিছু দাবি আদায় না করেই নির্বাচনে গিয়েছিলাম শুধু জনসমর্থনের উপরে। আমরা আমাদের মান-ইজ্জত নিয়ে আসি। এখন কিছু কিছু নতুন ছেলেপেলে বের হয়েছে, তাদের দৌরত্ব চরম, এগুলো অপমানজনক। দলে রেডিক্যাল রিফর্ম দরকার, চেঞ্জ। সকলে চেঞ্জ চায়। 5 বছর 10 বছর ধরে একটা দল করে আছে, হোয়ার ইনঅ্যাক্টিভ।
সে তো সশরীরে ভলান্টারিলি বা স্বেচ্ছায় তার পদত্যাগ করে যোগ্য ব্যক্তিকে তার স্থানে নেওয়া উচিত। আমাদের দলে এইটা নাই, কেউ পদত্যাগ করে না। একটা পদ পেয়েছে মনে করেন বাবার সম্পত্তি, কাজও করবে না, পদটা ধরে রাখবে আর হি হি করে হাসবে। যদি কোনো দলের নেতৃবর্গ কোনো রাজনৈতিক যুদ্ধে পরাজিত হয় তাহলে সে নেতৃত্বে তারা নিজেরাই পদত্যাগ করে সরে দাঁড়ায়। আমাদের এই কালচারটা এখানে হয় নাই। দে আর শেমলেস। যারা দায়িত্বে ছিল তারা সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। আউট অফ শেম দে শুড রিজাইন। দলের নেতাকর্মীর হতাশা দূর করতে তৃণমূল থেকে সব স্তরেই সক্রিয়দের নেতৃত্বে আনা উচিত বলে মত তাদের। ভোটের মাধ্যমে যদি ইউনিয়ন থেকে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা যদি নির্বাচিত হয় তো সেখানে প্রকৃত নেতৃত্ব বাড়ি আসবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই সবগুলি কমিটি ঢাকা থেকে করে দেওয়া হয় পকেট কমিটি, তদবির ভিত্তিক কমিটি। এই তদবির ভিত্তিকের পরিবর্তে আমরা সাংগঠনিক কমিটি চাই। জনগণকে সম্পৃক্ত করতে হলে বর্তমান বিএনপি যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে পুনর্গঠন করতে হবে। সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আমাদের জনসমর্থন নেওয়া, আমাদের মাঠে নামার সুযোগ আসতে পারে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়েই কথা বলতে চাই আজকের সংবাদ সম্প্রসারণে। আর এরই মধ্যে আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান। নাইমুল ইসলাম খান, স্বাগত আপনাকেও আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা শুরু করতে চাই ওই খবরটি নিয়েই। আমাদের প্রথম যে সংবাদটি আমরা দেখছিলাম সেটি নিয়েই, সংলাপ নাকি শুভেচ্ছা বিনিময়, এটি নিয়ে যে ধোঁয়াশা চলছে। আমরা দেখলাম ওবায়দুল কাদের গত 13 তারিখে বললেন যে তিনি প্রধানমন্ত্রী আবারও সংলাপ করবেন, 14 তারিখে বললেন শুভেচ্ছা বিনিময়, এবং আজকে বলছেন যে সংলাপের কথা তিনি বলেননি। এদিকে এইচটি ইমাম বলছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, তিনি বলছেন প্রধানমন্ত্রী আবারও সংলাপের কথাই বলেছেন। এই ধোঁয়াশাটা কেন, কি মনে হয় আফসান চৌধুরী? ধন্যবাদ। এই ওবায়দুল কাদের বিভিন্ন সময় এরকম বিপদে পড়ে যান। আপনি যদি খেয়াল করেন, তিনি এই গতবার সংলাপের আগে বলেছিলেন কোনো সংলাপ হবে না, তার একদিন পরে প্রধানমন্ত্রী বললেন যে সংলাপ হবে। তো উনি খুব বিব্রত নিশ্চয়ই হয়েছেন। তো দ্বিতীয়বার যে কেন মুখ দিয়ে সংলাপের কথাটা বলতে কেন আমরা জানি না, তবে মনে হচ্ছে এত বড় দলের মধ্যেও তাদের বোধহয় সমন্বয়হীনতার একটা বিষয় রয়েছে বা যথেষ্ট সমন্বয় নাই। কারণ খেয়াল করুন, দলের মধ্যে কিন্তু ওবায়দুল কাদের যাচ্ছে এইচটি ইমামের অবস্থান অনেক বেশি। এটা আমলা নির্ভর সরকার বা আমলা নির্ভর দলের বা আমলা নির্ভর রাষ্ট্রের মধ্যে যিনি এত বড় একজন প্রাক্তন আমলা, এবং উনি মুজিবনগর সরকারের ক্যাবিনেট সচিব, এবং উনি এই 47 বছর ধরে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তার উপরে অত্যন্ত আস্থাশীল। সেই মানুষ যখন বলে আমাদের তার কথাটাকে গুরুত্ব দিতে হবে, যতক্ষণ না কেউ বলে যে না উনি যেটা বলেছেন সেটা ভুল। এবং আমার মনে হয় এই কারণে তিনি সরাসরিভাবে প্রধানমন্ত্রীর আস্থাভাজন। সংলাপ আমার মনে হবে না। এই কথাটা বারবার কেন যে লোকে বলছে, মানে এদিকে নির্বাচনটা তাহলে তো আওয়ামী লীগকে অস্বীকার করতে হবে, আওয়ামী লীগকে বলতে হবে যে না নির্বাচনের ফলটা ঠিক হয়নি, আমরা সংলাপ করে দেখি। নির্বাচন নিয়ে যে সংলাপ হবে তা তো বলার কিছু কোনো বিষয় নাই। তার আছে কিনা আদৌ সেটা নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি। বলেই দিয়েছে যে সংলাপ করতে হলে এটা বাতিল করতে হবে কিনা, এটি বিএনপি বলছে। কিন্তু আওয়ামী লীগের ভেতরের কথাটা কি, তারা আসলে কি নিয়ে সংলাপ করতে চায় সেটিকে আমরা স্পষ্ট হতে পারছি। আওয়ামী লীগের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য আওয়ামী লীগ আর বিএনপির বাইরে অন্য কোনো দল কি বললো না বললো খুব একটা এসে যায় না। অতএব সংলাপ যদি করতে হয়, যেটা মির্জা ফখরুল যেটা বলেছে এটাই হতে পারে। এছাড়া কি নিয়ে সংলাপ করবে? নির্বাচন হয়ে গেছে, ওনাদের রাষ্ট্র এবং সরকার চালানো ওনার দায়িত্ব, এখন তো সংলাপ করার সময় ওনাদের না। এই আসলে বিষয় কি হতে পারে এটা নিয়ে আলাদা একটা আলোচনাই করতে চাই। কিন্তু নাইমুল ইসলাম খান, আসলে জানতে চাই আপনার কাছে যে ধোঁয়াশাটা কেন মনে হয়? দুজন দুরকম বলছেন, আসলে একজনও দুরকম বলছেন, এবং দুজন তো পুরোপুরি দুরকম বলছেনই। এই ধোঁয়াশাটা হচ্ছে টেলিভিশনের টক শোর জন্য। কারণ ওই বিটিভিতে আমরা যখন যুবক তখন বিতর্ক প্রতিযোগিতা হইতো। এখন বিতর্ক প্রতিযোগিতার কনসেপ্টটাই এমন ছিল যে অযথা একটা প্রসঙ্গ তৈরি করতে হয়, যেটা যে তৈরি করে সে নিয়েও জানে যে এইভাবে কিছু হয় না, কিন্তু এটা প্রত্যয় যোগ দিয়ে এটা বিষয় ঠিক করা হইতো। তো এই ধোঁয়াশাটা মূলত টেলিভিশনের পারপাস সার্ভ করবে মূলত পত্রিকারও, গণমাধ্যমের জন্য। এবং গণমাধ্যম খুব পছন্দ করে এগুলিকে বাইট টাইট বলে, এগুলি প্রচার পুনঃপ্রচার, আবার আমাদেরকে ডেকে এনে এগুলি বিশ্লেষণ করে। যেটা বলছেন যে আসলে অযথা সংলাপ আর শুভেচ্ছা বিনিময়ের প্রথম কথা হলো দেখেন, দিক থেকে পার্থক্য আছে। ইভেন আমি তো অনেক আগে থেকেই বলছি, নির্বাচনের আগেও যেটা হয়েছে ইট ওয়াজ নট এ সংলাপ। সংলাপের একটা
স্ট্রাকচার্ড রূপ আছে। এটা বৈশা কথা বললে এটাকে সংলাপ বলে না, বলার কথার মধ্যে মানে বসলে কথা বললে কথাগুলিকে এক অর্থে সংলাপ বলা যায়, যে আমার এক একটা বাক্য এক একটা সংলাপ বটে। কিন্তু আমরা যেটাকে সংলাপ বলছি, এরকম কোনো সংলাপ নির্বাচনের আগেও হয় নাই, পরেও হবে না। যেটা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে, কাছাকাছি আসা হচ্ছে। আমার ধারণা মানে কাদের সাহেবও আংশিক সত্য, এইচটি ইমামও সত্য। বিষয়টা যেটা হবে নানান রকম, এবং আপনি যদি খেয়াল করেন নির্বাচন পূর্ব যে আলোচনা, সংলাপ তাহলে কাকে বলে? সংলাপে মডারেটর থাকবে, দুইটা পক্ষ থাকবে, স্ট্রাকচার এজেন্ডা থাকবে, অনেকে, এটা একটা ফর্মাল স্ট্রাকচার্ড অ্যারেঞ্জমেন্ট। নির্বাচনের আগে তো এরকম এজেন্ডা ছিল না, এজেন্ডা ছিল না। কে বলছে যে তারা সুনির্দিষ্ট দফা নিয়ে গেছে? আপনি কনফিউজ করতেছেন পত্রিকার খবরকে। এজেন্ডা ডিসকাশন তো এক না, এক না ডিসকাশন। আমি আপনাকে বলি, ওইটা যেটা হয়েছিল, কামাল হোসেন সাহেব যখন চিঠি দেন তিনি সংলাপ চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী যেই চিঠি দিয়ে আমন্ত্রণ জানান সেখানে তিনি সংলাপ শব্দটা ব্যবহার করেন নাই। তিনি বলেছেন আলোচনা করতে আসুন, আসুন আমরা আলাপ আলোচনা করি। তো আলাপ আলোচনা হয়েছে। আমি এখনো, এবং তো ওইখানে কোনো দাবি দেওয়া নিয়েও কথা হয়েছে, কিন্তু ওইখানে কোনো প্রতিশ্রুতিও আসে নাই। বলা হয় যে একটা মানে একটা হালকা প্রতিশ্রুতি ছিল, আসলে কোনো হালকা ভারী প্রতিশ্রুতি তেমন ছিল না। শুনেছেন, বলেছেন দেখব, এই জাতীয়। বাট আমি যেটা বলছি যে কিন্তু তখন যেটা হয়েছিল যে আমরা আরো কথা বলবো, সেই কথা বলারও একটা দ্বিতীয় দফা হয়েছে। তারপরেও বলা হয়েছে এটা চলবে, এটা এখন চলবে। এখন আপনি বলতে পারেন বিএনপি এখানে একটু গোলমেলে অবস্থায় পড়ে গেছে। বিএনপি এখন যেটা ভাই বলেছেন যে বিএনপি একটা শর্ত দিয়েছে যে পুনর্নির্বাচনের দাবি আলোচনার বিষয় হলেই কেবল তারা যাবে। এইটা হলো আরেকটা বোকামি, যে জিনিস তারা জীবনে পাবে না, এরকম একটা দিয়ে নিজেরে ফেল করা। মানে বিএনপির মতো ফেল করার মতো উদ্যোগী দল আমি দেখি না। মানে আমি যদি কোনো শর্ত দেই, এমন দিব যে প্রতিপক্ষ না মানলেও আমি অর্জন দেখাইতে পারি। ভাই, এটা তো আমার ক্রেডিবিলিটির প্রশ্ন, আমার সফলতার প্রশ্ন, আমার ব্যর্থতার প্রশ্ন। আমি এমন একটা স্টুপিডের মতো কন্ডিশন দিব কেন, যে কন্ডিশন কোনো মতেই গ্রহণযোগ্য হবে না। আমি হলে এটা করতাম না। আমি হলে কি করতাম? আমি ইফ আই ওয়াজ দি চেয়ারপারসন অর অথরিটি অফ বিএনপি, আমি বলতাম যে হ্যাঁ, এই নির্বাচন আমরা মানি না, নির্বাচন অন্যায় হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে বা কারচুপি হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মানে তো এটাই, দিস ইজ নট দি এন্ড অফ দি ওয়ার্ল্ড। আমাদের গণতন্ত্র দুর্বল, আমাদের সংসদকে কার্যকরী করতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, এগুলি আমাদের বরাবরের দাবি। আমরা সকল বিষয়ে সরকারের সাথে আলোচনা করব, এই নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন শক্তিশালীকরণে আলোচনা করব, এবং পরবর্তী নির্বাচন কিভাবে হবে, কখন হবে, এগুলি নিয়ে আলোচনা করব। দেন ইট কামস টু এ পয়েন্ট, এটাতে শেখ হাসিনার বা আওয়ামী লীগেরও না করার কিছু নাই। তাহলে আপনার মনে হয় যে এই যে আমন্ত্রণটা জানানো হচ্ছে, এটা আলাপ আলোচনা, সংলাপ না? না না না, সংলাপ আমি স্ট্রাকচার অর্থে সংলাপ না। আপনি দেখেন এগুলি ফান্ডামেন্টালি আলাপ আলোচনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি ধরেন প্রথমটা কিন্তু সংলাপও বলা হচ্ছে না, বলা হচ্ছে যে প্রথম হলো এটা পিঠা উৎসবে সৌজন্য বিনিময়ের জন্য ডাকা। এখন তারা যদি যায় ওখানে পিঠা খাইতে খাইতে দুই চারটা আলোচনা হইতে পারে, কথা হইতে পারে, মত বিনিময় হইতে পারে, যেটাকে আমরা পর্দার অন্তরালে বলি, এটা পিঠার অন্তরালে হইতে পারে। তো এটা কিন্তু পৃথিবীব্যাপী হয়, আনুষ্ঠানিকভাবে হয়, অনানুষ্ঠানিকভাবে হয়। আমার কথা হলো, আমি আন্দোলনের অংশ হিসেবে, প্রতিবাদের অংশ হিসেবেই আলোচনায় যাব। আমি প্রতিবাদের অংশ হিসেবে পার্লামেন্টে যাব। বিএনপি যদি পার্লামেন্টে না যায় তাদের কি সুবিধা হবে? তারা মনে করে যে তারা রাস্তায় আন্দোলন করবে, তারা বিদেশিদের কাছে ধর্ণা দিবে, তারা মানে কোর্টে যাবে। আমার কথা হলো তারা পার্লামেন্টে গেলে এই তিনটাই করতে পারবে না, তাদেরকে কে বলছে? তো বাবা তুমি পার্লামেন্টেও যাও, মানে তার সবগুলো অপশনই আপনি পার্লামেন্টে চিন্তা করেন তো বিএনপির কি বুদ্ধিশুদ্ধির কি রকম অভাব হয়। পার্লামেন্টে গেলে পার্লামেন্টে দাঁড়ায় তারা 6 জনের মধ্যে 3-4 জন যখনই যে সুযোগ পায় দাঁড়ায়া খালেদা জিয়া যে মানে মিথ্যা মামলায় জেলে আছে বলবে, তাদের কথা মিথ্যা। এখন মিথ্যা মামলা বললে এটা আবার বিটিভিতে প্রচারও হবে, এটা পার্লামেন্টে রেকর্ডেড হবে। ভাই, এই অপরচুনিটি হোয়াই আর ইউ গোয়িং টু মিস দিস?
মানে এটা 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 ভাবে কিভাবে বিএনপি? তারপর অনেকে বলে, আমারও ধারণা হয় তারা 2-3 মাস পরে যাবে। আরে বোকা, এই 3 মাস প্রচারটা তুমি কেন মিস করবা? ওয়াই 3 মাস পর? তুমি প্রথম দিন থেকে থাকো, ওয়াকআউট করো, কথা বলো। রে ভাই, প্রতিবাদের মানে কথা, সরকারের সমালোচনা করতে করতে ওইখানেও মাঝে মাঝে অনেককে পাবে কিন্তু তাদের মতের মধ্যে। রাজনীতির মানে পার্লামেন্টের বাইরের রাজনীতিতে বিরোধী দল, অন্যান্য যারা আছে বামপন্থী দল, তারাও কিন্তু নির্বাচনের সংস্কার সহ অনেক কিছু দাবি করে আসতেছে। ওদের সাথে মিলে যাবে অনেক কিছু এজেন্ডা, মিলে গেলে তারা বাইরে হয়তো কর্মসূচিও পালন করতে পারবে। আমি কোনো মানে বুদ্ধি খুঁজে পাই না কেন তারা এরকম করতেছে, কেন জামাতের সাথে তাদের। শুনানির পরেও কিন্তু বেগম জিয়া বলেছিলেন এক শুনানির এক পর্যায়ে যে সংসদের বাইরে থাকলেও বিরোধী দল হওয়া যায়। বাইরে থাকলেও বিরোধী দল হয়, এটার একটা অর্থ দাঁড়াচ্ছে যে ভিতরে গিয়ে বিরোধী দল হওয়া জরুরি না। কিন্তু কথা হলো খালেদা জিয়া কেন বলছে তার সীমিত নলেজ অফ হোয়াট ইজ গোয়িং অন, রিয়েলিটিটা কি। সেই ক্ষেত্রে আমি বলবো যে খালেদা জিয়ার কথার এটা ব্যত্যয় নয়। আমরা বিএনপির উচিত সংসদের বাইরেও শক্তিশালী দল হিসেবে নিজেকে পুনর্গঠন করা, শক্তিশালী করা, কিন্তু সংসদের প্ল্যাটফর্মটা মিস না করা। মিস করলে তাদের অনেক সুবিধা কিন্তু নষ্ট হবে, তাদের যে রাজনৈতিক দলের লেজিটিমেসি সেটা নিয়ে ক্রাইসিস হবে। ওয়াই ডু দ্যাট? কেন এটা করবে? আমি 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 এটা বুঝে পাই না। খালেদা জিয়া যদি বলে থাকে, তাদের উচিত খালেদা জিয়ার সাথে দেখা কইরা তার কাছে ক্ষমা চাইয়া, রাজি করানো, বুঝাইয়া যে আমরা আন্দোলনের অংশ হিসেবে সবটা করতে। বরং এই রাজি করানোর জায়গায় তো উল্টো ঘটলো। ডক্টর কামালকে আমরা দেখলাম ইতিবাচক ছিলেন সংসদে শপথ নেওয়ার ক্ষেত্রে, কিন্তু তার বরঞ্চ বিএনপির নেতাদের সাথে বৈঠকের পরে রাজি হয়ে গেলেন যে না, ঐক্যফ্রন্টের মানে গণফোরামের যে দুজন নির্বাচিত হয়েছেন তারাও সংসদে। এটা আমার ধারণা যেটা হয়েছে কৌশলগত। কামাল হোসেন সাহেব এখন তারা একই ইয়েতে আসছেন, আবার আন্ডারস্ট্যান্ডিং এ, যে ঠিক আছে আমরা একটু ধীরে সুস্থে যাই, একটু সরকারের উপর চাপ দেই, প্রথম কয়েকদিন তারা আমাদেরকে ছাড়া করুক না, দেখি না কি হয়। এগুলি রাজনীতির কৌশল। মানে সামনে যে 90 দিনের যে সময়, তার মধ্যে তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। 90 দিন মানে তো এখনো 90 না, এটা তো মোর দেন 100 ডেজ, কারণ 30 তারিখ থেকে ক্যালেন্ডার 90 দিন ঘোলা। ওই সময়ের মধ্যে যে কোনো সময় শপথ, যে কোনো সময় গেলে, আর আমার বুদ্ধি নিলে তো তারা কোর্ট থেকে আরো সময় বাড়ায় নিতে পারবে যে আমাদের এই অসুবিধা, এই না হওয়া পর্যন্ত যায় না। বাট দ্যাট ইজ নট দি ইস্যু। আমি তো মনে করি প্রথম দিন থেকে যাদের যাওয়া উচিত। কিন্তু আবারও একটু শুভেচ্ছা বিনিময়ের সংলাপের জায়গাটায় আসি। আফসান চৌধুরী, আসলে যেটি নাইমুল ইসলাম খান বলছিলেন, আসলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলছেন যে শুধুমাত্র পুনর্নির্বাচন ছাড়া আর কিছুতেই সংলাপে যাবে না, অন্য কোনো এজেন্ডাতে। সেক্ষেত্রে আসলে এটার ভবিষ্যৎ কি মনে হয়, আদৌ হবে কি? কোনটা? মানে এই যে সংলাপ বলেন বা শুভেচ্ছা বিনিময় বা আলাপ আলোচনা। অ্যাকচুয়ালি বিষয়টা তো আওয়ামী লীগের না। আওয়ামী লীগকে তো নিজেকে দেখাতে হবে যে এরকম বিশাল যে বিজয়টা তারা অর্জন করেছে, সেই বিজয়টা তারা সামাল দিতে পারে। এই আওয়ামী লীগের জন্য এই বিজয়টাই তো একটা সবচেয়ে বড় একটা বিষয়। কিন্তু যেটা নাইমুল ইসলাম খান বলছিল, আমি একেবারে একমত যে বিএনপি কি অর্জন করছে সংসদে না গিয়ে, এটা আমার মাথাতেও আসছে না। মানে বিএনপির কি ধারণা করছে যে রাস্তা তৈরি আছে? আমাদের যাদের বয়স হয়েছে আমরা তো দেখি যে গণ আন্দোলন তো গন্ধ শুকতে পারি আমরা। এখানে কোনো গণ আন্দোলনের পরিবেশও নাই। কি জানি কিসে নিয়ে বিএনপিকে সংসদে পাঠাবার জন্য কেউ গণ আন্দোলন করবে না। পৃথিবীর কোনো রাজনৈতিক দলের জন্য গণ আন্দোলন হবে না বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে তারা যদি ভেতরে যায়, ও নাইমুলি যে কথাটা বলছিল আমি একবারে একমত, যে ওখানে তো কথাটা তুলতে পারবে। আর কে বলেছে তারা ভেতরে থাকলে বাইরে থাকতে পারবে না? তো অতএব আওয়ামী লীগ যেটা করছে, আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে আরো খেলবে। আওয়ামী লীগ বিএনপির দুর্বলতাগুলো বুঝে গেছে। হ্যাঁ, আমি মনে করি যে সরকারেরও দুর্বলতা আছে অনেক। সরকার নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন না। একটা দলের মানে জেনারেল সেক্রেটারি যখন এরকম একটা কথা বলে 3 বার, তারপরে আগে যেটা সংলাপ হোক আর যাই হোক এটার আগে কথা বলে, বোঝা যাচ্ছে যে এটা দল বেশি বড় হয়ে গেছে, এই দল সামাল দিতে পারছে না নিজেকে, সাইজ বেশি বড় হয়ে গেছে। দ্বিতীয়ত এই যে পরিমাণ লোক মহিলা এমপি হওয়ার জন্য দাঁড়ালো, এইটা কি সরকার বুঝতে পারছে? হ্যাঁ, সবাই তো যাবে। আমি 75 সালে বাকশালের সময় দেখেছি, বাকশাল বিরোধীরাও রাস্তায় নেমে বলেছে আমরা বাকশালে জয়েন করব। কারণ বাংলাদেশে তো এখন সুবিধা দেওয়ার আর কোনো দল রইল না, সবাই এখন আওয়ামী লীগের হয়ে যাবে। এটা সামাল দেবে কি করে? এই রাজনৈতিক সংকটটা সরকারের জন্য বেশি। এই জায়গাটা থেকে একটু জানতে চাই নাইমুল ইসলাম খান, আপনার কাছেও কি মনে হয় এরকম যে আসলে এই যে সংলাপ, বা আপনি যদিও বলছেন এটি গণমাধ্যমের জন্য ইস্যু তৈরি, কিন্তু ইস্যু তৈরি বলি নাই, এটা গণমাধ্যমের কাজে লাগতেছে। হ্যাঁ, কাজের জন্য গণমাধ্যম লুফে নিচ্ছে এই ইস্যুটাকে। কিন্তু এই দুরকম বক্তব্য আসাটা কি আসলে তাদের দলের মধ্যে সংকটের একটা চিত্র? সমন্বয়হীনতা সংকট যাই বলি না কেন, অবশ্যই এটা কোনো সন্দেহ নাই যে সমন্বয়হীনতা। এখন সুবিধাটা হলো এই সমন্বয়হীনতাটা অনেক সময় তারা হয়তো নিয়ন্ত্রণ করে না, এই জন্য কারেকশন করে না খুব একটা, এই জন্য
যে অন্য অনেক লেজিটিমেট প্রশ্নের চাইতে এগুলি নিয়ে বিতর্ক কথা বলতে থাকো। মানে আমরা যত মানে 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 সস্তা বিষয় নিয়ে আলোচনা করব তত গভীর বিষয়ে দৃষ্টির বাইরে থাকবে। তো এটা অনেক ভালো এবং সেটাই হচ্ছে। এটা আওয়ামী লীগের উপর আল্লাহর রহমত যে কি পরিমাণ, এটা গভীর আপনারা বিষয় বুঝতে আছে পারছেন। যেটা আসলে মানে এইটাও একটু জানতে চাই, কোন গভীর বিষয় আছে যেখান থেকে দৃষ্টি সরেই আমরা এই সংবাদ গভীর বিষয় তো আছে। টিআইবি যে বললো যে তারা সার্ভে করে পেয়েছে এত জায়গায় নির্বাচন এটা সেটা হয়েছে, আলোচনা করতেছেন না? আমরা করব আসলে এটা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। এখন জিনিসগুলি হলো এগুলি তো অনেক ইস্যু। তো এখন ধরেন এই ইস্যুটা হয়তো আপনি স্মার্ট উপস্থাপক আপনি রাখবেন কিন্তু, বা গোয়ার উপস্থাপক, কিন্তু অনেকে এড়ায় যাবে অথবা এটা ভুলেও যাবে, অথবা অন্তত এটা তো হচ্ছে যে এই আলোচনাটা শেয়ারড হচ্ছে বাই ওই আলোচনাটা, অন্তত ওইটার আলোচনার সময় তো কমতেছে একটু। সো দিস ইজ অলসো একদমই সেই আলোচনাটাই যদি চলে যায়, টিআইবির এই প্রতিবেদন যে আসলে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, তারা 50টি আসনের উপর তারা জরিপ করেছে এবং তারা বলছে যে 47টি আসনে অনিয়মের চিত্র তারা পেয়েছে এবং তারা মোটামুটি তুলে ধরছে যে কিরকম অনিয়মটা হয়েছে। এর প্রভাব, এর গুরুত্ব কতটুকু নির্বাচন হয়ে যাওয়ার পর এখন যখন বলছে এটির আসলে গুরুত্ব কতটুকু, বা এর ফলশ্রুতিতে কিছু হবে কি? না, কিছু হবে না, বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে না। কিন্তু বিষয়টা হলো সেটা না, বিষয়টা হলো যে টিআইবির ক্রেডিবিলিটি আছে, এটা অস্বীকার করে লাভ নেই। টিআইবির মানুষ টিআইবির কথা বিশ্বাস করে। আমি নিজে গণমাধ্যমের যারা কাজ করে, টিআইবির সঙ্গেও যারা কাজ করে, তাদের সঙ্গে আমি কাজ করেছি এবং টিআইবির ক্রেডিবিলিটি আছে। অতএব সরকারকে এইটা কিন্তু এই ভাবনাটা মানুষের মধ্যে যদি থাকতে, নাইমুল ইসলাম খানের পত্রিকার আমি একটা লেখাকে কোট করে আরেকটা জায়গায় লিখেছি যে আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু প্রশ্নটা আসছে। আজকে আমেরিকানরা এই কয়েকটা লেখায় তারা বলেছে যে তাদের কাছে তো টিআইবি গ্রহণযোগ্য। আমি একটু অ্যাড করি, আমি আজকে নিউ ইয়র্ক টাইমসের একটা এডিটোরিয়ালটা লেখার সময় তারা একটা বিশেষ নোট দিয়েছে। নোটটা কি? নোটটা বলতেছে যে এই এডিটোরিয়ালটা ইজ নট লাইক এনি আদার এডিটোরিয়াল এন্ড অপেড দ্যাট উই পাবলিশ ইন নিউ ইয়র্ক টাইমস। দিস এডিটোরিয়াল is the opinion of the editorial board of the New York Times. Oh my God, মানে এটা কতটা সিরিয়াসনেস এটা তারা বলতেছে, এটা তারা ওন করে। সেখানে কি বলছে সেই প্রতিবেদনে? বলেছে যে নির্বাচনের প্রবলেম হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর আবার অনেক প্রশংসা আছে। ওনারা যেটা বলেছেন এবং আমিও যেটা মনে করি, ধরেন টিআইবির এই সার্ভে থেকে যদি আমি এটা অথেন্টিকও ধরে নিই, যেটা ক্রেডিবিলিটি আছে বলে, যে এটাতে অনিয়ম হয়েছে। এখন আমার ধারণা তো অনিয়ম তো হয়েছে, কিন্তু এই অনিয়মটা যদি নাও হতো তাতে কি আওয়ামী লীগ জয়ী হতো না? ওই কথাটাও কিন্তু নিউ ইয়র্ক টাইমস বলেছে। আমি এই কথাটাই আসতেছিলাম, নিউ ইয়র্ক টাইমস ওইটাও বলেছে। আসলে এভরিবডি ওয়াজ এক্সপেক্টিং যে আওয়ামী লীগ খুব ভালোভাবেই জিতবে, ফর সেভারাল রিজন, আগেই ছিল। সুতরাং এই জিনিসটা দরকার ছিল না, তারা ওইভাবে বলছে আর কি জিনিসটা। সো আপনিও পড়েছেন, তো জিনিসগুলি হলো এইগুলি তো বাইরে আলাপ আলোচনা হচ্ছে। সো এটা কিন্তু লিগ্যাল কোনো ইমপ্লিকেশন নাই, কিন্তু এটার একটা মরাল ইমপ্লিকেশন আছে। এই মরাল ইমপ্লিকেশনের জন্যই এটা কিন্তু নির্বাচনের আগেও ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজেই নিজের কাছে দায়বদ্ধতা, কারণ উনি যখন পরপর 3 বার এবং এখন 4র্থবারের মতো একটা প্রাইম মিনিস্টার হন, এই মানুষটার মধ্যে আপনি নিশ্চিত থাকেন ইতিহাসে একটা মর্যাদাপূর্ণ জায়গা তৈরি করার জন্য তার আকাঙ্ক্ষা থাকা বাধ্যতামূলক, মানে এটা অবশ্যই আছে। এবং ডেফিনেটলি উনি এই পিঠা খাওয়ার দাওয়াত কিংবা আলোচনার দাওয়াত এইগুলির ভেতর দিয়ে একটা গণতান্ত্রিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার দিকে উনি যেতে চাইবেন। নৈতিক দায়বদ্ধতা থেকেই এটা কিন্তু শেখ হাসিনার নিজস্ব দায়। আমি আবারও এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে চাই এবং বিএনপি নির্বাচনে, মানে সংসদে যাচ্ছে না, উপজেলা নির্বাচনে যাবে কিনা সেটা নিয়েও একটু আলোচনায় আসতে চাই। একটা বিরতি নিয়ে ফিরে আসি, দর্শক থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যে প্রসঙ্গটিতে ছিলাম, আফসান চৌধুরী, একটু জানতে চাই যে টিআইবির প্রতিবেদনটা নিয়ে আমরা কথা বলছিলাম। দেশি বিদেশি পর্যবেক্ষক যারা ছিল তারা কিন্তু বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, টিআইবি বলছে। আবার অনেক আন্তর্জাতিক সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন বা বিভিন্ন দেশও বলছে অধিকতর তদন্তের কথা, যেটি আমি নাইমুল ইসলাম খানের কাছেও জিজ্ঞাসা করছিলাম। এর প্রভাবটা কেমন? প্রভাব বলতে যেটা হলো আপনার নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে। তো আমাদের নির্বাচন কমিশন প্রতিষ্ঠার পর থেকে কোনো নির্বাচন কমিশনে খুব একটা ক্রেডিবিলিটি ছিল না। তো পর্যবেক্ষক যারা এসেছেন তাদেরও খুব একটা ক্রেডিবিলিটি ছিল না। কিন্তু এখন আস্তে আস্তে যেসব সংস্থাগুলো বলছে, এমন না যে এটা কোনোভাবে প্রভাবিত করবে নির্বাচনকে, কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন সম্পর্কে প্রশ্ন উঠেছে। তো তার রাজনৈতিক একটা দিক থাকতে পারে, কিন্তু আইনগত কোনো দিক নাই। সেটাই। আন্তর্জাতিকভাবেও কি কোনো সমস্যার মুখে পড়বে এই কারণে? মনে হয় না।
মনে হয় না সমস্যা না না কোনো সমস্যাই হবে না। জিনিসটা হলো যেটা হবে, প্রধানমন্ত্রীর নিজেরই নির্বাচন পূর্ব, আমার রাজনৈতিক পূর্বাভাসে এটা লেখাই ছিল ইলেকশনের 2 মাস আগে লেখা, যে উনি একটা মানে এক ধরনের রাজনৈতিক গণতান্ত্রিক তারপরে গুড গভর্নেন্সের দিক দিয়ে কিছু কাজ করবেন। এটা ওনার নির্বাচনী ইশতেহারেও প্রথম দিকেই এই অঙ্গীকারগুলি আছে, সুতরাং এগুলি তার প্রায়োরিটিতে, সুতরাং এগুলি উনি করবেন। এখন মনে করেন এই যে বাইরের কিছু প্রতিষ্ঠান যে নির্বাচন নিয়ে মানে নির্বাচনের সমালোচনাগুলি করছে, এটা কিন্তু যেটা মানে ইয়া ভাই বলেছেন যে এগুলি আমাদের নির্বাচনের কোনো নির্বাচন নিয়েই প্রশ্নের বাইরে নাই আসলে। বিশেষ করে যে দলগুলি এখন বিরোধী দলে থেকে এই প্রশ্ন তুলছে, তারা ক্ষমতায় থেকে যতগুলি নির্বাচন আয়োজন করেছে, ইনক্লুডিং জিয়াউর রহমান, এরশাদ, সমস্ত ইলেকশন, একটা ইলেকশনও এই ইলেকশনের চাইতে ভালো ইলেকশন কিছু হয়নি। সো এটা যখন এই ইলেকশনটা নিয়ে আলোচনা হয়, while it is legitimate, এই কোয়েশ্চেনটা লেজিটিমেট, কিন্তু আরো পার্টিনেন্ট কোয়েশ্চেন তো রয়ে গেছে আনরিজলভড। সো তখন তো এগুলো নিয়ে কথা হইতো না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা উপলব্ধি করেন যে তার এটা দায়িত্ব, বাংলাদেশের মানুষ তার উপর আস্থা রেখেছে বারবার, এখন তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে এরকম একটা সামগ্রিক রিকনসিলিয়েশনের উদ্যোগ নেওয়া এবং আমাদের গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনসগুলি নির্বাচনের মতো মানে নির্বাচন কমিশন সহ অন্যান্য এবং গুড গভর্নেন্সের ধারাটা আপনি দেখেন, প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভা গঠন করা থেকে শুরু করে বিরোধী দল ভালো নাই। এখন বিরোধী দল নাই দেখে উনি কি করেছেন জানেন? এটা আমি আমার মতো করে বলছি, উনি একটা বিরোধী মত তৈরি করছেন তার দলের ভিতরে। আওয়ামী লীগকেই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে হবে। উনি এখন আওয়ামী লীগের এমন অনেক মানে মানে সিনিয়র নেতাকে ক্যাবিনেটের বাইরে রেখেছেন যে তারা পার্লামেন্টে যেন ক্রিটিক্যাল ভূমিকা নিতে পারে যখন প্রয়োজন, মুরব্বীর মতো, যে এটা তো ভালো হচ্ছে না, এই কাজটা ঠিক না, বুঝতে পেরেছেন? তারা যেন নৈতিক জায়গা থেকে নিতে পারে, এটা উৎসাহিত করা হবে। আমি বললাম দেখবেন ইনু ভাই, তারপরে ধরেন আমাদের ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু ভাই কিংবা মানে আমাদের ইয়ে ভাই মেনন ভাই, ওনারা কিন্তু দেখেন একটা বিরোধী দলের ভূমিকা রাখবে, বিরোধী দলের মতো ভূমিকাটা কি আসলে বিরোধী দলের কাছ থেকে কি প্রত্যাশা করা হয় পার্লামেন্টের ভিতরে, যে তারা সরকারের কাজের দুর্বলতাগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, মানে ত্রুটি বিচ্যুতি তুলে ধরবে, এটাই তো। এখন এটা বিরোধী দল হইতে হবে কোন কথা নাই তো। এই যে মেনন ভাইরা করবে, যদি তারা 8 জন ওই ধানের শীষের 8 জন আসে, তারা করবে, তাতে কিন্তু একটা স্ট্রং ক্রিটিক্যাল ভয়েস পার্লামেন্টের ভিতরে তৈরি হবে। যদি সিনিয়র এই নেতৃবৃন্দকে দিয়ে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলি করা হয়, সেখানে যদি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ওনাদেরকে যদি মন্ত্রীর মতো মর্যাদা দিয়ে দেওয়া হয়, যেটা আমি দরখাস্ত করব প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দেওয়ার জন্য, দিলে তারা মর্যাদা বোধ করবেন। তাদের আন্ডারে যখন বর্তমান মন্ত্রীরা আসবেন, তখন ধরেন তোফায়েল আহমেদ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আসছে, একটা ইয়াং মন্ত্রী, সে তো তখন কাঁপবে। উনি যখন প্রশ্ন করবে, ওই মন্ত্রী তখন ভয়ে কাঁপবে, কারণ উনি সিনিয়র নেতা তো, আর ওনার তো মর্যাদাও আছে মন্ত্রী। আর এখনকার মন্ত্রী তো এখানে মেম্বার মাত্র, হি ইজ নোবডি, হি ইজ নট দি চেয়ার। সো আমি মনে করি এইভাবে পার্লামেন্টটা গোবরে পদ্ম ফুলের মতো একটা ধরে নিতে পারেন, যেটা সমালোচিত নির্বাচনের ভিতর দিয়ে অসাধারণ একটা পদ্ম ফুলের মতো পার্লামেন্ট ফাংশন করব, এরকম আমরা দেখব। এবং পার্লামেন্টের বাইরে প্রাইম মিনিস্টার উইল টেক অল নেসেসারি ইনিশিয়েটিভ গ্র্যাজুয়ালি, যে বাংলাদেশে আগামী 5 বছরের মধ্যে, কারণ এই 5 বছর কিন্তু একটা সোনালী সময়, বঙ্গবন্ধু 100তম জন্মবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এর চাইতে মহেন্দ্র টার্ম আর কি আসছে বাংলাদেশের জীবনে। এই সময়ের মধ্যে আপনারা লক্ষ্য করবেন ধীরে ধীরে যে আমাদের এখানে গুড গভর্নেন্স এবং ডেমোক্রেটিক গভর্নেন্সের ইমপ্রুভমেন্টের জন্য অনেক পরিবর্তন আসবে। আর একটা বিষয় যেটি আলোচনায় আসছিল, সেখান থেকে সরে আমরা এখানে এসেছি, সেই বিষয়টি আরেকটু ছোট করে যেতে চাই, যে বিএনপি তো সংসদে যাচ্ছে না, এতে বলছে বিরোধী দলে যাবার সুযোগ নেই, আর বিএনপির দলের ভেতরেও আবার বিরোধী দলে যাওয়ার সুযোগ নেই, মানে সংসদে বিরোধী দল হবার সুযোগ নেই। তাই না, কে বলছে? বিএনপি কি দল হিসেবে বিরোধী দল করতে পারবে? প্রধান বিরোধী দল হতে পারবে না, তারা তো বিরোধী দলই। তাই আমি তাহলে ভুল বলছি, আসলে প্রধান বিরোধী দল হতে পারবে, আমি সংশোধন করে নিতে চাই। একদমই তাই, প্রধান বিরোধী দল হতে পারবে, তারা তো বিরোধী দলই, সংসদে তারা বিরোধী দল, এটা ছোট গ্রুপের মতো থাকবে, ইট ইজ নট এ প্রবলেম। তারা বরং বেশি দৃষ্টি আকর্ষণ করবে। সেক্ষেত্রে আজকে আমাদের যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, যে বিএনপি নিজেদের মধ্যে এই ব্যর্থতা নিয়ে কেন্দ্রীয় কমিটি নেতারা বলছেন যে সবগুলো কমিটি ভেঙে দেওয়া উচিত, নতুন করে ঢেলে সাজানো উচিত, স্থায়ী কমিটির সদস্যদের ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করা উচিত। আসলে মানে
বিএনপির অবস্থা সেক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আবার সেই সাথে তো চাপ রয়েছেই, ঐক্যফ্রন্ট ছাড়ার চাপ আছে, জামাতকে ছাড়ার চাপ আছে। সব মিলিয়ে দলটির অবস্থানটা কেমন, এবং সামনে যে গণতন্ত্রের কথা বলছেন সেখানে বিএনপিরও তো ভূমিকা রাখার সুযোগ আছে নাকি? ধন্যবাদ। আমাদের দেশের রাজনৈতিক আলোচনাতে দল ভিত্তিক হয়ে গেছে, কিন্তু দলগুলো সবগুলোই সমাজ বিচ্ছিন্ন। আমি এই জন্য বলছি যে আমি গত কয়েক মাস ধরে জাতিসংঘের জন্য ওটা বাংলাদেশের যেসব আইন বাংলাদেশ বলেছে বা যেসব ওয়াদা করেছে, বাংলা আপনি যদি হিসেব করে দেখেন একটাও বাংলাদেশ রক্ষা করেনি। এটা বাংলাদেশের যে দক্ষতার অভাবটাতে বড় সমস্যা, এটা কিন্তু বাংলাদেশের কেউ স্বীকার করতে চায় না। এর ফলে যেটা হয়েছে, আমরা সব আলোচনা করি রাজনৈতিক দলের মধ্যে, বিএনপি তো মোটামুটি ব্যর্থ, এটা তো বোঝাই যাচ্ছে। বিএনপি ভেতরেও ব্যর্থ, বাইরেও ব্যর্থ। যেটা নাইমুল বললো, বিএনপি জানেও না আগামীতে কি করবে। হ্যাঁ, সমালোচনা করে তো লাভ নেই, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর যে দুর্বলতা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে, এইবারে নির্বাচনে এসে বোঝা গেল যে কতটা কাঠামোগতভাবে আমাদের রাজনীতি দুর্বল। এই রাজনৈতিক দুর্বল রাজনৈতিক কাঠামো দিয়ে সামনে আগানো যাবে না। সকল রাজনৈতিক কাঠামোর শেষ উদ্দেশ্য হচ্ছে জনগণকে সুফল দেওয়া। আপনি হিসেব করে দেখুন, সেই সুফলের জায়গাগুলোয় আপনি অনেক পিছিয়ে আছেন। এবং এই সংকটটার ফলে বিরোধী দল কিন্তু সংসদে তার থাকবে না, বিরোধী দল রাস্তায় হবে। সেটা রাস্তায় আন্দোলন করে যে আওয়ামী লীগকে সরাও, বিএনপিকে বসাও আন্দোলন হবে না, সামাজিক আন্দোলন হবে। এবং সামাজিক আন্দোলন যে ধরে মিছিল করে এগিয়ে আমরা 69 দেখেছি, এরকম না। এই আন্দোলনগুলো থামবে না, কারণ আপনার বড় সংকট যেগুলো হচ্ছে, আপনার এই সরকার গত 20-25 বছরে আপনি মধ্যবিত্ত শ্রেণীর দিকে তাকাননি। আপনি ঢাকা শহরে গরিব মানুষের বিত্তহীনতা অনেক গুণে বেড়ে গেছে। আপনি বড় লোকের হিসাব আর গরিবের হিসাব যদি দেখেন, আপনি এটা তো সরকারের হিসেবে থেকে আপনি অবিশ্বাস্য, পৃথিবীর কোনো জায়গায় বোধ হয় এত গরিব আর বড় লোকের মধ্যে তফাৎ নেই। তো সংকটগুলো আপনি তৈরি করছেন, আস্তে 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 তৈরি করছেন। এগুলো হচ্ছে সুশাসনের সংকট। সেই সুশাসনের সংকটই হবে আপনার প্রথম। ওই বিএনপি থাকবে কি থাকবে না তখন আর বিষয়ই হবে। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই আলোচনাগুলোতেই থাকতে চাই। যদি অনলাইনে কোনো নতুন খবর থাকে সেটিও জানিয়ে দেবো, থাকুন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। যে প্রসঙ্গটিতে আফসান চৌধুরীর কাছে জানতে চাইছিলাম, নাইমুল ইসলাম খান আপনার কাছেও সেটি জানতে চাই একটু। বিএনপির ভেতরে বাইরে নানান রকমের যে চাপ, ঐক্যফ্রন্ট ছাড়ার চাপ, জামাত ছাড়ার চাপ, আবার কেন্দ্রীয় নেতারা বলছেন পুরোপুরি ঢেলে সাজানোর কথা, স্থায়ী কমিটির সদস্যদের পদত্যাগের কথা। এর মধ্যে আবার সামনে উপজেলা নির্বাচনও আছে। যখন এই নির্বাচনটি নিয়ে কথা হচ্ছে, সামনে মার্চেই হতে যাচ্ছে উপজেলা নির্বাচন, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন যে উপজেলা নির্বাচনে, মানে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন যাওয়ার প্রশ্ন অপ্রাসঙ্গিক, এই টাইপের কিছু একটা। সেক্ষেত্রে কি মনে হয় সামনের নির্বাচন, উপজেলা নির্বাচন? এখন দেখেন, বিএনপি কি করবে না করবে, আত্মহত্যা করবে কিনা, এগুলো তো বিএনপির সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নেই। কারণ আমরা দুইভাবে আলোচনা করতে পারি যে বিএনপি কি করলে ভালো হয়, বিএনপির জন্য ভালো হয়, সর্বোপরি দেশের জন্য ভালো হয়। আমি মনে করি নির্বাচনের ব্যাপারে তাদের যত রকম প্রতিবাদ, এগুলি তারা কন্টিনিউ করুক, কিন্তু তারা প্রতিটি অপরচুনিটি আবার গ্র্যাব করুক। পার্লামেন্টে যাক, ইলেকশন আসছে, ইলেকশনে যাবে, কোর্টে যাবে, বিদেশিদের কাছে ধর্ণা দেবে, তারাও রিসার্চ করা, টিআইবির মতো আরো তারা দরকার হলে বিদেশি রিসার্চ অর্গানাইজেশন হায়ার করুক, যে তোমরা বাইর করো। এগুলি তো একটা চাপ সৃষ্টি করবে, লিগাল না কিন্তু মরাল। তো মরাল চাপ সৃষ্টি করলে তারা যদি আরো অন্যান্য দলের সাথে, তারা যদি জামাতের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়, তারা কিছু সিদ্ধান্ত নিতে হবে আর কি ইন দি মিন টাইম। আর দলের পুনর্গঠন, এখন দেখেন, দলটা গড়ে তোলার জন্য তাদের চেষ্টা করতে হবে। এটা দলেরই সিদ্ধান্ত, দলের কে লিডারশিপে থাকলে দলটা সবচেয়ে শক্তিশালীভাবে বর্তমান প্রেক্ষাপটে আগাবে। আমি যদি তারেক রহমানের জায়গায় হইতাম, আমি ডিক্লেয়ার করতাম যে আমি এই মুহূর্তে আনুষ্ঠানিক নেতৃত্বে থাকবো না, এত দূর থেকে দলকে নেতৃত্ব দেওয়া যায় না। আমি থাকলাম সবসময় ভাবাদর্শিক নেতা হিসেবে, আমার শুভেচ্ছা দিক নির্দেশনা থাকবে খুব লিমিটেড। আমি চাই ওইখানে কেউ স্থানীয়ভাবে পুরো নেতৃত্ব দিক, আমরা দলের নেতা থাকি, কিন্তু দলের যেটাকে বলে সার্বক্ষণিক নেতৃত্ব আমাদের না থাকুক। এটা আমি নিজে থেকে দিতাম, বা ওনার ওয়াইফকে পাঠিয়ে দিত, বা ওনার মেয়েকে পাঠিয়ে দিত, কেউ একজন দিক যার লিগ্যাল কোনো টার্বুলেন্সে পড়তে হবে না। জুবাইদা রহমান আসবেন এরকম একটা কথা কিন্তু জুবাইদা রহমান হোক, তার কোকোর ওয়াইফ হোক, ভাই একজনকে পাঠান। বিএনপি নিডস ডেসপারেটলি আপনাদের ফ্যামিলির একজন, যদি আপনারা ফ্যামিলি নির্ভর রাজনীতি করেন, না পরিবার থেকে যদি হইতে হয়, আমি সেই জন্য বলছি, যদি পরিবার থেকে হইতে হয় তাহলে তারেক রহমানের জায়গায় অন্য কেউ আপাতত আসুক। দেখেন, যখন থাইল্যান্ডে ওই ক্ষমতাচ্যুত হলো, তার বোনকে পাঠিয়ে দিল, ছোট বোন, শি ওয়াজ নেভার রেডি। আফসান চৌধুরী, আপনার কাছ থেকে মন্তব্য নিয়ে শেষ করতে হবে। জি, বিএনপির অবস্থা, সরি,
আমার মতে বিএনপির যে সংকটটা নাইমুল বলছে ওটাই হচ্ছে প্রধান সংকট। দলটা কি করবে এখনো বুঝে উঠতে পারছে না। এটা যদি হয় তাহলে আমি আগামীটা ভালো দেখছি না। আবার বলছি বিএনপির সংসদে যাওয়া উচিত, এই বড় সুযোগ বিএনপি আর আগামীতে আর পাবে। সামনে উপজেলা নির্বাচন, সামনের উপজেলা নির্বাচন করবে, আগে তো সংসদে যাক, উপজেলা নির্বাচনে যাক, যে কয়টাই পায় যাবে, অসংখ্য ধন্যবাদ নির্বাচনের বাইরে থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। শেষ করছি আজকের সংবাদ সম্প্রসারণ।